সাথে আছে আমি প্রশান্ত কুমার দে, সহকারী শিক্ষক বাংলা, বাজরা এসএসডিপি মডেল স্কুল এন্ড কলেজ। আশা করি এই মহামারীর সময় প্রত্যেকেই তোমরা নিজেদের বাসায় অবস্থান করছো, পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসেও অংশগ্রহণ করছো। শিক্ষার্থী বন্ধুরা, এই সময়টুকুতে তোমাদেরকে অবশ্যই নিজ দায়িত্ব নিয়ে তোমাদের পাঠ্য বইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে সমাস দিয়ে। আমরা গত ক্লাসে সমাস নিয়ে কথা বলেছি। আমরা বলেছি সমাসকে 6টি ক্লাসে শেষ করব। আজকে সমাসের দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসটিতে আমরা 6 প্রকার সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করছি। আমরা শুরুতেই দেখছি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসকে খুব সহজে নির্ণয় করার জন্য আমাদের কতগুলো বিশেষ করে কয়েকটি কৌশল আমরা মনে রাখবো। তাহলে আমরা খুব সহজেই দ্বন্দ্ব সমাসকে নির্ণয় করতে পারবো। আজকে যেহেতু দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব, আর হ্যাঁ, এই দুইটি সমাস কিন্তু খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে দেখি এই দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে বুঝতে পারবো। দ্বন্দ্ব সমাসে কি থাকে? উভয় পদের অর্থ প্রধান থাকে, যেটি আমরা লিখেছি উভয় পদ প্রধান, অর্থাৎ সমস্ত পদে উভয় পদের কি থাকবে? অর্থ প্রধান থাকবে, বা সমসমান পদগুলোর কি থাকবে? অর্থ প্রধান থাকবে। তাছাড়া সমস্ত পদে হাইফেন চিহ্ন থাকে। তাছাড়া বেশ বাক্যে উ এবং আর এই অব্যয়গুলো থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবো। এই দ্বন্দ্ব সমাস কয়েকভাবে সাধিত হয়। আমরা বোর্ডে লিখেছি মিলনার্থ শব্দ যুগে, বিপরীতার্থ শব্দ যুগে, বিরোধার্থ শব্দ যুগে, সমার্থক শব্দ যুগে, অঙ্গবাচক শব্দ যুগে, সংখ্যাবাচক শব্দ যুগে। তাছাড়া দুটি ক্রিয়া যুগে দুটি বিশেষণও কি হয়? দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাস কি সমাসের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া? না, সেরকম কিছু না। তবে হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের মধ্যে কি আছে? ভালো সম্পর্ক যেমন আছে, খারাপ সম্পর্ক আমরা দেখতে পাই। আমরা একটু পরে সেগুলো আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই মিলনার্থ নিয়ে কথা বলছি। মিলনার্থ মানে কি? মানে বৈবাহিক সম্পর্ক যেখানে থাকে বেশি, সেই সম্পর্কগুলো। তাছাড়া আরো অন্য শব্দ থাকে, আমরা উদাহরণ দিচ্ছি। আমরা যদি বলি মা বাবা, বেশ বাক্য কি হবে? মা ও বাবা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই যে সমস্ত পদে কি আছে? মা বাবা। তাহলে সমস্ত পদে কি পাচ্ছি? হাইফেন চিহ্নটি পাচ্ছি এবং দুটি পদেরই কি রয়েছে? অর্থ প্রধান রয়েছে। মাকে বাদ দেওয়া হচ্ছে না বা বাবাকে বাদ দেওয়া হচ্ছে না। মা এবং বাবা দুজনকে কিন্তু বোঝানো হচ্ছে, আর দুজনের মধ্যে যে সম্পর্ক। তাহলে বেশ বাক্যে কি আছে? মা ও বাবা ও অব্যয়টুকু রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা যদি বলি চা বিস্কুট, তার বেশ বাক্য কি হবে? চা ও বিস্কুট। চা বিস্কুট, চায়ের সাথে কি বিস্কুট হলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে চা বিস্কুট, চা ও বিস্কুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি চা এবং বিস্কুট দুটোরই অর্থ কি রয়েছে? প্রধান রয়েছে। এবার যদি আমরা বলি বিপরীত শব্দ যোগে, আর বিপরীত শব্দগুলো কি? যদি আমরা বলি আয় ব্যয়, সমাস বেশ বাক্য কি হবে? আয় ও ব্যয়। আমরা যদি বলি ছোট বড়, বেশ বাক্য কি হবে? ছোট ও বড়। তাহলে সমস্ত পদে কি আছে? ছোট বড় দুটিরই কি রয়েছে? অর্থ প্রাধান্য রয়েছে। তাহলে আমরা যদি বিরোধার্থ শব্দ বলি, বিরোধ মানে কি? খারাপ সম্পর্ক। হ্যাঁ, আমরা বলি দা কুমড়া, তাহলে বেশ বাক্য কি হবে? দা ও কুমড়া। দা কুমড়া বলতে দা এবং কুমড়া বুঝি না, কিন্তু দা কুমড়া বুঝি কি? খারাপ সম্পর্ক হলে আমরা বলি কি? দা কুমড়া সম্পর্ক। আমরা যদি বলি অহি নকল, তাহলে বেশ বাক্য কি হবে? অহি ও নকল। অহি নকল তো বুঝি। অহি হচ্ছে কি?
সাপ, নকুল হচ্ছে কি বেজি, আর সাপে আর বেজির মধ্যে কি থাকে, তুমুল লড়াই থাকে। তো তাদের মধ্যে খারাপ সম্পর্ক থাকে, সেটা বিরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি বলি সমার্থক বা সহচর যে শব্দগুলো থাকে, আমরা যদি বলি জামা কাপড়, বেশ বাক্য কি হবে, জামা ও কাপড়, জামা কাপড়। আমরা যদি বলি হাট বাজার, বেশ বাক্য হচ্ছে হাট ও বাজার। তাহলে এখানে হাট বলতে বাজার, বাজার বলতে হাট বুঝি। তাহলে এই যে সমস্ত পদে কি থাকছে, দুটি পদেরই কি থাকছে, অর্থ প্রাধান্য থাকছে। এবার আসো অঙ্গবাচক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আমরা যদি বলি মাথা মুন্ড, বেশ বাক্য কি হবে, মাথা ও মুন্ড। তাছাড়া আমরা যদি বলি নাক মুখ, নাক ও মুখ। আমরা বলতে পারি চোখ কান, চোখ ও কান। এবার আসো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক। আমরা যদি বলি 9 6, বেশ বাক্য কি হবে, 9 ও 6। আমরা বলি না কোনো কাজে 9 6 করো না, সাবধান, সাবধান করে দিই। আমরা বলি যদি 19 20, বেশ বাক্য কি হবে, 19 ও 20। অর্থাৎ আমরা যদি কোনো কিছু ওজন মাপি, তখন আমরা বলি যে দেখো 19 20 যেন না হয়, খুব সমান যেন মাপটা হয়। তাহলে এই যে 19 20, 9 6, মাথা মুন্ড, নাক মুখ, প্রত্যেকটার কি রয়েছে, অর্থ প্রাধান্য রয়েছে। অর্থাৎ সমস্ত পদের, উভয় পদের কি রয়েছে, প্রাধান্য রয়েছে। এবার আসো দুটি ক্রিয়া যোগে, ক্রিয়া তো বুঝি কাজ করা। আমরা যদি বলি যাওয়া আসা, তাহলে বেশ বাক্য কি হবে, যাওয়া এবং আসা। আমরা যদি বলি চলা ফেরা, চলা এবং বা চলা ও ফেরা। আমরা যদি বলি দেখা শোনা, দেখা ও শোনা। তাছাড়া এবার আসো দুটি বিশেষণ যোগে কি হয়, দ্বন্দ্ব সমাস হয়। বিশেষণ তো বুঝি কোনো কিছু দোষ গুণ অবস্থা। তাহলে আমরা যদি বলি ভালো মন্দ, ভালো বললাম আবার কি বললাম, মন্দ। এই ভালো মন্দ বেশ বাক্য কি হবে, ভালো ও মন্দ। আমরা যদি বলি কম বেশি, কম ও বেশি, তাহলে এই শব্দগুলো হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তো আমরা দেখলাম বিভিন্ন ভাবে কি হচ্ছে, দ্বন্দ্ব সমাস সাধিত হচ্ছে। তারপরে আরো একটি সমাস রয়েছে দ্বন্দ্ব সমাসের মধ্যে, সেটা হচ্ছে কি অলোক দ্বন্দ্ব সমাস। এবার আছে কি অলোক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা লিখি অলোক দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, এই অলোক দ্বন্দ্ব সমাস খুব সহজেই আমরা জানতে পারবো। মনে রাখতে হবে অলোক দ্বন্দ্ব সমাসে কি থাকে না, বিভক্তির লোপ থাকে না। বিভক্তি তো বুঝি শব্দের পরে যে বর্ণ কি হয়, শব্দের শেষে বা পরে যে বর্ণ যুক্ত হয় তাকে আমরা কি বলি, বিভক্তি বলি। আর এই বিভক্তি হচ্ছে কত প্রকার, 7 প্রকার। যাই হোক, এই অলোক দ্বন্দ্ব সমাসে কি থাকে না, সমস্ত পদে বিভক্তির লোপ পায় না। তাহলে আমরা যদি উদাহরণ দেই, হাতে কলমে, তাহলে বেশ বাক্য কি হবে, হাতে ও কলমে। আমরা যদি বলি দেশে বিদেশে, যদিও দেশ বিদেশে এখন অবস্থা খুবই খারাপ, এই করোনা, বিদেশে কি হবে, দেশে ও বিদেশে। তাহলে দেখতে পাচ্ছি কি হাতে ও কলমে, হাতে কলমে, দেশে ও বিদেশে, দেশে বিদেশে। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাতে এ বিভক্তি, কলমে এ বিভক্তি, যে দুটি বিভক্তি কি রয়েছে, রয়েছে, লোপ পায়নি। তাহলে এই সমস্ত
যদি বিভক্তি লোপ না পায় তাহলে আমরা সেটাকে কি বলবো? অলোপ দ্বন্দ্ব সমাস বলবো। তবে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাস কি থাকে? দুটি পদের কি থাকে? অর্থ প্রদান থাকে। তাছাড়া আরো একটি দ্বন্দ্ব সমাস হয় বহুপদী বা তিনপদী দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি নাক, মুখ, চোখ, কান একসাথে বলি তাহলে সেইগুলো হবে কি? বহুপদী বা তিনপদী দ্বন্দ্ব সমাস। যাই হোক, এগুলো মনে রাখবে। আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা যেটুকু আলোচনা করেছি তার মধ্যে যদি আমরা এগুলো মনে রাখতে পারি খুব সহজে আমরা দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে বন্ধুরা এবার আসো আমরা পরবর্তী যে সমাসটি আলোচনা করব, দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই দ্বিগু সমাস খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। দেখি দ্বিগু সমাসে কি থাকে। হ্যাঁ, দ্বিগু সমাস নির্ণয় করার সময় আমাদেরকে অবশ্যই গান গাইতে হবে। আর আমরা কি গান গাইবো? দ্বিতীয়কে গাই পরপদের গান। দ্বিধি হচ্ছে দ্বিগু সমাস, তদি হচ্ছে তৎপুরুষ সমাস, তদি হচ্ছে কি? কর্মধারয় সমাস। আর এই সমাসগুলোতে কি থাকে? পরপদের অর্থ প্রধান থাকে। তাহলে আমরা দ্বিতীয়কে পরপদের গান গাইবো, তাহলে কি থাকবে? পরপদ অর্থ প্রধান। তাছাড়া শুরুতে সংখ্যা থাকে, শুরুতে সংখ্যা থাকে। সমস্ত পদ বিশেষ্য হয়। বিশেষত বুঝি কোনো কিছু নাম। আবার বলতে পারি সমাহার থাকে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো? দ্বিগু সমাস নির্ণয় করতে পারবো। আর দ্বিগু সমাসে কি থাকে? পরপদের অর্থ প্রধান থাকে। সমস্ত পদে যে দুটি পদ থাকে, পূর্বপদ, পরপদ, আর সেখানে পরপদের অর্থ যদি প্রধান হয় তাহলে সেটা কি হবে? দ্বিগু সমাস। আমরা কতগুলো উদাহরণ দিতে পারি। আমরা যদি বলি চৌরাস্তা, চৌরাস্তা, তার ব্যাস বাক্য কি হবে? খুব সহজেই দ্বিগু সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা যায়। চৌরাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার। তাহলে এখানে কি আছে? চৌরাস্তার সমাহার কি হয়েছে? চৌরাস্তা। তাহলে এখানে চৌ কি আছে? শুরুতে সংখ্যা আছে, রাস্তা এবং সমাহার, শেষে সমাহার আছে। এই যে চৌরাস্তা, চৌ চারটিকে বোঝাচ্ছে না, কিন্তু কাকে বোঝাচ্ছে? রাস্তাকে বোঝাচ্ছে। চৌ রাস্তা। তাহলে এখানে রাস্তা হচ্ছে কি? পরপদ। তাহলে পরপদের অর্থটা কি রয়েছে? প্রধান রয়েছে। চৌরাস্তা বলতে বুঝি চার রাস্তার যে সমাহার, সেটাকে আমরা বুঝি। এখানে চারটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি, গুরুত্ব দেওয়া হয়েছে কাকে? রাস্তাকে। আমরা যদি বলি পঞ্চবটি, পঞ্চবটি, তাহলে কি হবে? পঞ্চবটের পঞ্চবটের সমাহার। তাহলে এখানে পঞ্চ কি আছে? শুরুতে সংখ্যা আছে, বর্ত বুঝি একটি বৃক্ষ, বড় বৃক্ষ, সমাহার। তাহলে এখানে দেখতে পাচ্ছি পঞ্চবটি, মানে এখানে পাঁচটিকে বোঝানো হচ্ছে না, এখানে বট বৃক্ষটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি বলি শতাব্দী, কি হবে? শত, ব্যাস বাক্য হবে শত অব্দে সমাহার। এখানে শত বুঝি 100, কিন্তু এখানে 100কে বোঝানো হচ্ছে না। যখন শতাব্দী হয়েছে তখন কিন্তু বুঝছি কি? বছরকে, এক বছরকে বোঝানো হচ্ছে। আমরা যদি বলি ষড়ঋতু, তাহলে কি হবে? 6 ঋতুর সমাহার। তাহলে এখানে শুরুতে কি আছে? 6 সংখ্যা আছে, এখানে আমরা 6টি ঋতুকে বুঝছি ষড়ঋতু। তাহলে দেখতে পাচ্ছি পরপদের অর্থ প্রধান রয়েছে বটি, শতাব্দী, ষড়ঋতু। আর কি আছে? এই যে সমস্ত পদ কি হচ্ছে? বিশেষ্য। চৌরাস্তা রাস্তার নাম, পঞ্চবটি বট গাছকে বোঝানো হচ্ছে, শতাব্দী বছরটাকে আমরা বিশেষ্য হিসেবে পাই, ষড়ঋতু ঋতুর নাম বোঝানো হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব সংক্ষেপে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সমাসের এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে নেবে, তাহলে তোমরা এই সমাস সম্পর্কে খুব সহজেই জানতে পারবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।